ওয়েলকাম টু শর্টকাট এডুকেশন চ্যানেল। আমি সুব্রত। আজকে অনেক দিন পর তোমাদের ফেস ভিডিওতে আসলাম। তোমাদের আমি এসএসসি জিডির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2024-এর যে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে যে পরীক্ষাগুলো হয়েছিল, সেই সব পরীক্ষাগুলোর প্রতিটা শিফটের ম্যাথের প্রশ্নগুলো সম্পূর্ণ বাংলায় সমাধান আমি তোমাদের করাবো। ঠিক আছে? তোমরা যদি আমার ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব এবং একটু সাপোর্ট করো আমাকে, তো আমি সম্পূর্ণ শিফটের তোমার বাংলাতে সমাধান তোমাদেরকে আমি দিতে পারবো এবং সম্পূর্ণ বাংলায় কোশ্চিন করে তোমাদেরকে আমি সমাধান দিতে পারি। বুঝতে পারলে? তো আজকে আমি তোমাদেরকে এসএসসি জিডি 2024-এ যে ফেব্রুয়ারি মাস 27 তারিখের পরীক্ষাটা হয়েছিল না, সেই 27 তারিখ পরীক্ষার প্রথম শিফটের যে 20টা প্রশ্ন, সেই 20টা প্রশ্ন আজকে আমরা আলোচনা করব সম্পূর্ণ পুরো বাংলাতে। ঠিক আছে? তো শুরু করা যাক। ঠিক আছে, প্রথম প্রশ্নটা দেখো তোমরা। প্রথম সংখ্যাকে ক্রমাগত 40% এবং 60% বৃদ্ধির পরিবর্তে, মানে একটা সংখ্যা আছে, দেখো আমরা এটাই পার্সেন্টেজ অধ্যায় থেকে দিয়েছে, আমরা যা বলতে পারছি পার্সেন্টেজ অধ্যায় আমরা জানি। প্রথম কত বলেছে? 40%। 100 টাকায় 40% বৃদ্ধি মানে 140%। ঠিক আছে? তারপর কি বলেছে? তারপর 60% বৃদ্ধি মানে পরপর ক্রমাগত, মানে কি সিরিয়াল ওয়াইজ ক্রমাগত বৃদ্ধি। তারপর আবার 100 টাকায় কি হয়েছে? 160। আমরা এই দুটো শূন্য করে কাটতে পারি। তো আমাদের কত আছে? 100 টাকায় 224 টাকা বৃদ্ধি। 16 আর 14 গুণ করো, তোমরা 224 টাকা তোমাদের আসছে। ঠিক আছে? বুঝতে পারলে? এটাকে প্রথমে পরপর দুবার বাড়ালো, আবার একবার কি বলছে? আবার বলছে 40% কমাতে। 40% কমালে কত হবে? 56 না? 40% কমলে কত হবে? 40% হ্রাস মানে কি 56 না? তো আমাদের দ্বিতীয় সংখ্যা কত? 56। তারপর কি বলেছে? ফল হিসাবে প্রাপ্ত সম্মানটি প্রয়োজনীয় সঠিক মানের কত শতাংশ? আমাদের সঠিক মান কতটা? সরি, একটু তোমাদের নয়েজ অতিরিক্ত, যেহেতু রোডের ধারে আমি ভিডিওটা বানাচ্ছি না, আমার ভিডিও বানাবার কোনো একটা প্লেস নেই, বাট আমাকে ভিডিওটা বানাতেই হবে। আমার যেহেতু ছাত্রগুলো আমাকে স্ট্যান্ড গিফট করেছে, মাইক গিফট করেছে, বুঝলে, তো আমাকে ওদের জন্য আমাকে ভিডিওটা বানাতেই হবে। বুঝতে পারলে? তো একটু নয়েজ হচ্ছে, কিছু করার নেই, তোমরা একটু সাপোর্ট করো, আর কিছু না। তো আমাদের সঠিক অ্যান্সার কত? এটা 224। আমরা পেয়েছি কত? 56। কত শতাংশ এর? এটাকে যদি 56 224-কে কাটি তো কত হবে? 4কে 100 দিয়ে কাটলে 25। আমাদের অ্যান্সার হবে 25% অ্যান্সার। আমাদের 4 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে প্রশ্ন দেখো। তারপরে প্রশ্নতে বলেছে ডি একা একটি কাজের অর্ধেক 100 দিনে সম্পূর্ণ করতে পারে। আমাদের প্রশ্নতে অ্যান্সার বলে দিল। তোমাদের মনে হচ্ছে যে অঙ্ক খুব ভারী, খুবই হালকা প্রশ্ন তোমাদের এসএসসি জিডি দিচ্ছে, তোমরা একটু টেনশন করো না। সত্যি খুবই হালকা প্রশ্ন তোমাদের আছে। তোমরা যদি তোমাদের অধ্যায় প্রতি বেসিক ধারণাটাও যদি থাকে না, তোমরা প্রতিটা অধ্যায় তোমরা সলভ করে নিতে পারো। তোমরা দেখো আমি কত সহজে তোমাদের এই 20টা অঙ্ক সলভ করে দিচ্ছি। তোমরা তখনই বুঝতে পারবে যে কত হালকা প্রশ্ন থাকে পরীক্ষাতে। তো কি বলেছে? ডি একা একটি কাজের অর্ধেক 100 দিনে সম্পন্ন করতে পারে। অর্ধেকটা কিন্তু এটা একটা বোর্ড, গোটাটা বোর্ডের অর্ধেকটা কত দিনে তুমি কাজ করছে? হয় 100 দিনে। তো গোটাটা কাজ কত দিনে করবে? ডি একা সম্পূর্ণ কাজ কত দিনে করবে? তাহলে ডি একা সম্পূর্ণ কাজ করবে প্রায় 200 দিনে। তাই ঠিক আছে, করে দিচ্ছি। 1/2 অংশ করছে 100 দিনে, তো এক অংশ করবে কত? 100 ইন্টু 2/1, অর্থাৎ 200 দিনে। কত দিনে? 200 দিনে। 200 দিনে। বুঝতে পারলে তো? দেখো, অঙ্কর নিয়ম অনুযায়ী করলে তো তোমাদের আমি সঙ্গে সঙ্গে এখনই এক লাইনে অ্যান্সার করে তোমাদের আমি দেখিয়ে দেবো। আমি চাইছি যে তোমরা একটু, যারা, আমি জানি এখানে অনেক ছাত্র তোমরা দেখবা যারা অলরেডি প্রতিটা অধ্যায় কমপ্লিট হওয়া আছে। ঠিক আছে? তবুও আমি যাদের অধ্যায় কমপ্লিট নাই, যারা ভাবছো যে অঙ্ক করবা পরীক্ষায়, অঙ্ক একটু প্র্যাকটিস করবো ভালো মতো হবে, তাদের জন্য বলছি। তারা দেখো, অঙ্ক খুব সহজেই আসছে, দেখো কীভাবে সহজ করে দিচ্ছি। ঠিক আছে? তো ডি একা কত দিনে করছে?
200 দিনে। এবার কি বলেছে 47 দিনে ডি কাজটি কত শতাংশ করলো। 47 দিন, ও কিন্তু একটা বোর্ড তৈরি বা একটা গাছ তৈরি কাজ করবে 200 দিনে, ও কিন্তু 47 দিন মোট করলো, তো কত অংশ করবো বলতে পারবো। 47টা উপরে দিতে পারি, 47টা উপরে, আর নিচে টোটালটা আমরা তো জানি টোটালটা নিচে বসে যতটুকু কাজ করবো অতটুকু উপরে, তো 47 দিন কাজ করেছি মানে 47টা উপরে, বুঝতে পারলাম। তো কত অংশ বলছি, কত শতাংশ বলেছে, সরি একটু মিস্টেক হয়েছে, কত শতাংশ বলে অ্যান্সার আমাদের কত নম্বর অপশন আছে, সি নম্বর, অর্থাৎ 3 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 3 দাগের প্রশ্ন দেখো, তোমরা হয়তো মনে ভাববা দাদা মোবাইল দেখে করেছে, না মোবাইলে তোমাদের দেখো এসএসসি জিডির প্রশ্ন আছে তোমাদের, ওই প্রশ্নটা আমি ডাইরেক্ট তোমাদের সলভ করছি, বুঝলে। ঠিক আছে, তারপর 3 দাগের প্রশ্নটা করো। 3 দাগের প্রশ্নতে বলেছে 897, কত বলেছে এটা একটু পড়তে হবে মনে হয়, 897 ভাগ 13 প্লাস 15 ইন্টু 15 মাইনাস 27, এটা তো নাকি। তো আমাদের এখানে বদমাশের সূত্র ইউজ করতে হবে। বদমাশের সূত্র ইউজ করলে কী করবে, 13কে দিয়ে এটাকে 13কে দিয়ে ভাগ আছে, 13 দিয়ে কাটো এটাকে, 13 দিয়ে কাটলে কত 13 54 75 কত 17 17 78 79 80 9 10 11 117 9 13 117 69 হয়ে গেল। তো এবার 15 দিয়ে গুণ করলে কত 200। দেখো আমি শর্টকাটে করছি, কিন্তু যদি বলে বেশি করতে বেশি করে দিচ্ছি তাহলে বেশিকেই করে দিই ফালতু। 225 মাইনাস 27, তো আমরা কি জানি আগে যোগের কাজ তারপরে বিয়োগের কাজ, তো আমরা আগে এই দুটোকে বিয়োগ করে দিই, যদি এই দুটোকে যোগ করবো আবার এটা বিয়োগ করবো না, আগে করে নাও। 9 আর 5 যোগ করলে কত, 9 আর 5 যোগ করলে 14, 14 থেকে 7 বাদ দিলে 7। তো তোমরা তো জানো যে তোমাদের অঙ্ক সঠিক হচ্ছে, তোমাদের অপশানে দেখো কত নম্বর অপশানে এককের ঘরে 7 আছে, দেখো এ নম্বর অপশানে এককের ঘরে 7 আছে না। তো আমরা আর কিছু দেখতেই যাবো না পরীক্ষাতে, আমরা তারপর যোগ বিয়োগ করতেই যাবো না, এককের ঘরে 7 আছে মানে পরীক্ষায় আমরা এ নম্বর অপশান ইজ করে চলে আসবো, ঠিক আছে। এবার তোমরা যদি মনে ভাবো যে না আমি কনফার্ম হবো যে ও সঠিক অ্যান্সার আছে কিনা, তো যোগটা করে নাও। তো 9 5 যোগ করে কত 14 থেকে 7 বাদ দিলে 7, ঠিক আছে। তারপরে 6 আর 2 যোগ করলে কত, 6 আর 2 যোগ করলে 8, 8 থেকে 2 বাদ দিলে 6, তারপরে তো 8 নাই, 2 থেকে 2 বাদ 2 বসে যাবে 267। আমাদের এ নম্বর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 4 নম্বর প্রশ্নটা দেখো কতটা সহজ, দেখো এত সহজ পরীক্ষায় প্রশ্ন দেয় নাকি, ঠিক আছে। তারপর প্রশ্ন দেখো, তারপর 4 দাগের প্রশ্নতে বলেছে যদি পি এর পি শতাংশ 229 হয় তো পি এর মান কত। সোজা দেখো কি বলেছে, কোশ্চেনটা বুঝবা কিন্তু। এর মানে কি, এর মানে তো গুণ না, আমরা তো জানি এর মানে আমাদের গুণ। তোমরা একটু কমেন্ট করবা, যদি আমি খুব স্পিডে খুব দ্রুত যদি এগিয়ে থাকি তাহলে তোমরা একটু কমেন্ট করে বলবা যে দাদা একটু স্লো, একটু ধীরে 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 সুস্থে বললেন, ঠিক আছে। তো 4 দাগের প্রশ্ন তোমাদের বলে দিয়েছে, দেখো পি এর পি শতাংশ, পি এর মানে তো গুণ না, আমি ডাইরেক্ট গুণ বসছিলাম, পি শতাংশ সমান সমান কত, সমান সমান 729। আমাদের এতটুকুটাই বলেছে না, এতটুকুটাই বলেছে তো না। তো এবার দেখো আমরা কি করি, পি মানে কি পি ডবল পি গুণিত পি স্কোয়ার পার্সেন্ট মানে নিচে 100, ঠিক না, উপরে 729। এবার তোমরা দাদা বলো দাদা আমি এটা স্কোয়ারটাকে ওই পারে করে দেবো, স্কোয়ারটাকে ওই পারে করে এটাকে রুট ভেঙে দেবো, অ্যান্সার আমাদের হয়ে যাবে। কিন্তু আসলে না, এখানে তোমাদেরকে 100টাকেও তোমাদের স্কোয়ারে কনভার্ট করতে হবে। যেরকম পিটা স্কোয়ার আছে তো 100টাকেও স্কোয়ার আনতে হবে। তো পি বাই 10 যদি আর পুরোটা যদি স্কোয়ার করি তবে আমাদের পুরোটা স্কোয়ারে চলে আসলো, ঠিক আছে। তারপরে 729 কিছু নাই মানে 1, তো স্কোয়ারটা ওপারে চলে গেলে কী হবে, স্কোয়ারটা ওপারে চলে গেলে তোমাদের হয়ে যাবে রুট। দেখো আমি ফুল বেসিকে তোমাদের করাচ্ছি কিন্তু, ঠিক আছে। আমি কিন্তু পারতাম শর্টকাটে এক লাইনে অ্যান্সার নামিয়ে দেওয়ার, কিন্তু আমি চাইছি না যে তোমরা না বুঝে অঙ্ক করো। 729 কার স্কোয়ার বলো তো, 729 কার স্কোয়ার 27-এর স্কোয়ার 27। তোমাদের একটু অঙ্ক তাড়াতাড়ি করার জন্য পরীক্ষাতে স্কোয়ার কিন্তু মুখস্থ করতে হবে, কিছু করার নেই, স্কোয়ার কিউব মুখস্থ করতে হবে। আর তা না হলে টেনশন নেই, তোমরা কমেন্ট করো, তোমাদের আমি
বর্গমূল এবং ঘনমূলের সহজ পদ্ধতি আমি তোমাদেরকে এনে দেবো, তোমাদের পুরো ক্লাস এনে দেবো। তোমরা যদি কমেন্ট করো তোমাদেরকে আমি নিশ্চয়ই এনে দেবো। যদি তোমাদের এই স্কোয়ারটা মনে রাখতে অসুবিধা হয়, ঠিক আছে, তোমাদের সহজ পদ্ধতির স্কোয়ার বের করতে এবং বর্গ নির্ণয় করতে এবং বর্গমূল নির্ণয় করতে আমি তোমাদেরকে ভালো মতো খুব সহজে শিখিয়ে দেবো। তোমরা খালি কমেন্ট করবে, ঠিক আছে। তো কিছু নয়, /1, তো গোনাগুনি গুণ করে নাও। পি এর মান কত হবে? 270। আমাদের এ নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ 1 নম্বর। 5 দাগের প্রশ্নটা দেখো কি বলেছে। 5 দাগের প্রশ্নটা দেখো কি বলেছে। 17 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 180। 17 জন ছাত্রের প্রাপ্ত নম্বরের গড় 180। গড় মানে তো আমরা সবাই বুঝি, আমরা তো গড় তো সবাই করেছি, ঠিক না। তো 180 জনের প্রাপ্ত নম্বর গড় কত? 180, 17 জনের 180, মানে এক জনের 180 আছে। তো আমরা কি জানি 17 জন, এক জনের যদি 180, তো 17 জনের কত হবে? 180 দিয়ে যদি গুণ করি কত হবে? আমাদের 180 দিয়ে যদি গুণ করি, তো আমরা গুণ করতে যাব কি? আমরা যাব না, আমরা সহজ পদ্ধতিতে কিন্তু করবো। যাকে তোমাদের গুণ করেও দেখাচ্ছি, উপরে হয়ে গেছে, নিচে করতে হবে কারণ উপরে কোশ্চিন আছে। 17 × 180 যদি আমরা গুণ করি কি আসবে? একটা শূন্য। 17কে গুণ 17 দেখো, আমি তোমাদের একটা কথা মনে করিয়ে দিই। তোমরা যারা যারা জিডিতে ভেবে নিয়েছো যে মিনিমাম 15 থেকে 20টার মাঝখানে অঙ্ক স্কোর রাখবা, প্রতিটা 800 থেকে 15 থেকে 20-র মধ্যে অঙ্কটা করবা, তো তোমাদেরকে আমি বলে দিই পরীক্ষায় সবচেয়ে বেশি কী আসে বলো তো? এই 17 নামটা আসবে, মানে 17 দিয়েই কাটাকাটি বেশি আসবে। 19, বুঝলে, আর এই 18, 17, 18, 19, আর বাকি সবটা তোমরা তো পারছো, প্রায় 16। এই কয়েকটা নামটা কিন্তু তোমরা ভালো মতোভাবে মুখস্থ করে যাবে। গুণ তো সবাই করতে পারো, কিন্তু গুণ করতে তো সময় কেটে যাবে না, গুণ করতে সময় তো কাটবেই। তাই জন্য তোমাদেরকে বলছি তোমরা সকলে নামটা কিন্তু ভালো মতো মুখস্থ করে রাখবা। ভারী যেসব গুণ করতে সময় লাগবে, তোমার সময় বাঁচানোর জন্য তোমাদেরকে এতটুকুই করতে হবে, ঠিক আছে। বুঝতে পারলে? 17 × 180 কত হবে? 17 × 180 যদি করি, তো 17 যদি করি কত আসছে? 30, 60, 306। 17কে 18 দিয়ে গুণ করে 306, বুঝলে। তারপরে কি বলেছে? তারপরে বলেছে তোমাদেরকে, তারপরে লাইনটা কি বলেছে দেখো। তারপরে বলেছে তোমাদের যে কিন্তু পরে দেখা গেল যে একজন ছাত্রের প্রাপ্ত নম্বর 27, এর পরিবর্তে ভুল করে সে 72 লিখে দিয়েছে। মানে একটা ছাত্র, এই 17টা ছাত্রের মধ্যে একটা ছাত্র, যে এমন একটা ছাত্র ছিল যে ভুল করে নিজের নাম্বার 27-এর জায়গায় 72 করে ফেলেছে। তো সঠিক গড়টা কত হবে ওটা তোমার কাছে চেয়েছে। তো আরামসে কত নম্বর বেশি লিখেছে ওটা বের করে নাও। কত নম্বর বেশি লিখেছে দেখো তো। 72 থেকে 27 বাদ দিলে কত? 45, বুঝলে। 72 থেকে 27 বাদ দিলে 45, 45 বেশি লিখেছে, তো 45টা মাইনাস করে নাও, হয়ে গেল অঙ্ক। 45 মাইনাস করলে কত? 15 আসবে হয়তো, তাহলে এসে যাবে কত? 177.35। আরও সামথিং আসবে, কিন্তু আমরা মোট দুটো নিব, মোট 200 করে দুটো সংখ্যা মোট নেব, ঠিক আছে। তোমরা এখানে আরেকটা জিনিস মনে রাখবা, এখানে যদি 6 চলে আসতো তোমাদের এখানে 35 যেহেতু অ্যান্সার আছে, তোমাদের 35ই করতে হতো, ঠিক আছে। কারণ আমাদের পরীক্ষাতে, জিডি পরীক্ষাতে আনুমানিক তারা কথাটা উল্লেখ করে দেবে, বুঝলে। কথাটা তোমরা উল্লেখ করো, তোমরা ভাগটা করে নিবে, ঠিক আছে। যেহেতু আমাকে আরও অনেকটা 20টা প্রশ্ন অ্যান্সার সলভ করতে হবে, তাই তোমরা ভাগটা করে নেবে, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, 6 দাগের প্রশ্ন দেখো কি বলেছে। একটি ঘড়িকে মুদ্রিত মূল্যের 3/10 দামে বিক্রি করলে 16% ক্ষতি হয়। মুদ্রিত মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত কত? মুদ্রিত মূল্য মানে কি দাদা? মনে টেনশন তোমাদের। মুদ্রিত মূল্য মানে হচ্ছে তোমাদের লিখিত মূল্য। কি লিখিত বা ধার্য মূল্য। আমরা তো ডিসকাউন্ট অধ্যায় পড়েছি, ভালো মতো বুঝেছি ডিসকাউন্ট কোনটা। এই যে আমাদের যে কোনো প্রাইজের পিছনে লেখা থাকে না এমআরপি, সেটাই হলো আমাদের ডিসকাউন্ট, এমআরপি, বুঝলাম। তো এমআরপিটাই আমাদের ধার্য মূল্য বলি, ধার্য মূল্যকে লিখিত মূল্য বলি, লিখিত মূল্যকে আমরা মুদ্রিত মূল্য বলি, বুঝলে, বুঝতে পারলে, ঠিক আছে। তো মুদ্রিত মূল্য তো আমরা জানি একটা, এখানে 3/10 দিয়েছে না,
3/10 বলেছে না। নিচেরটা কি হয়, নিচেরটা এমআরপি, নিচেরটা এমআরপি আর উপরেরটা এসপি অর্থাৎ বিক্রয় মূল্য। তো আমরা এমআরপি পেয়ে গেলাম 10 টাকা। তো কী বলেছে, মুদ্রিত মূল্য ওই ক্রয় মূল্যের উপরে অনুপাত। তো এখানে কি এমআরপি আর এখানে লাগবে সিপি, রেশিও বানাতে বলেছে তো রেশিও বানাচ্ছি। তো এমআরপি কত, 10 টাকা। সিপি আমরা এটা কি সিপি আছে না, বড় করে লেখা আছে এসপি, এটা তো সিপি না। আমরা কি জানি 3 যেহেতু আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যতে যাচ্ছি তাই কী হবে, আমাদের 100টা উপরে হয়ে যাবে। 100টা উপরে, নিচে কি আসবে, কত পার্সেন্ট ক্ষতি বলেছে, 16% ক্ষতি। তো 16% ক্ষতি করলে 100 থেকে 16 বাদ দিলে কত, 100 থেকে 16 বাদ দিলে তোমাদের চলে আসবে 84। বুঝতে পারলে? তো এবার কাটাকাটি করো, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে যদি কাটি কত হবে, 3 কে 3, 3 দুনা 6, 2 3 8 24, 28 আসছে না, 28। তো 10/28 আছে, এখন 10 কেটে যাবে, 5 উপরে হয়ে যাবে আর নিচে কত হয়ে যাবে 14, 2 দিয়ে কাটলে 14 14 5/14। তো এখানে কি আছে 1, এখানে 5/14। তো আমাদের অ্যান্সার কত আসবে 14:5। আমাদের 1 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। এই যে 14টা নিচে উপরে 5। তোমরা এবার বলো দাদা 14টা এখানে কীভাবে আসবে এমআরপি করে। তো আমরা কি বলেছিলাম, বাই আকারে যখনই থাকবে তো নিচে কি থাকবে এমআরপি, উপরে কি থাকবে যেটা আছে এটা ক্রয় মূল্য বেড়েছে তো ক্রয় মূল্য। বুঝতে পারলে? তো আমাদের 14টা এখানে চলে আসলো। কিংবা তোমরা গুণ করে নিতে পারো, কোনাকুনি কিছু না, মানে কোনাকুনি গুণ করলে 14টা এখানে চলে আসলো আর 5টা ওখানে চলে গেলো। ঠিক আছে, যাদের এই সব বুঝতে অসুবিধা হচ্ছে তারা নিশ্চয়ই কমেন্ট করো। তোমাদের জন্য আমি বলছি, তোমাদেরকে ফুল বেসিক অধ্যায় ভিত্তিক ক্লাস আমি নিয়ে আসবো, বুঝলে। এই প্রতি সপ্তাহে রবিবার করে আমি তোমাদেরকে ফুল ভিত্তিক ক্লাস, মানে ফুল বেসিক ভিত্তিক ক্লাস দিয়ে দেবো। এতটাই বেশি যে তোমাদের আর অঙ্ক কোথাও শিখতে যেতে হবে না কারো কাছে 1000 1200 1500 টাকা বেতন দিয়ে। আমি তোমাদের ফ্রিতে সম্পূর্ণ করিয়ে দেবো, বুঝলে। তোমরা শুধু কমেন্ট করবে, ঠিক আছে, তবে আমি কিন্তু বুঝতে পারবো যে তোমাদের এটা চাহিদা আছে। তোমরা যদি কমেন্টই না করো আমি কীভাবে বুঝবো, আমি তো বুঝতেই পারবো না তোমরা কী চাইছো না, তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে, বুঝলে। ঠিক আছে, তারপর একটা কোশ্চেন অ্যান্সার দেখো। 7 দাগেরটা কী বলেছে, 7 দাগেরটা আবার সিম্পলিফিকেশন অধ্যায় থেকে দিয়েছে। দেখো সিম্পলিফিকেশন অধ্যায় থেকে এই শিফটে তোমাদের 3টা প্রশ্ন দিয়েছে। তো যাকে 7 দাগের প্রশ্নটা দেখো কি বলেছে। এই যে আমি বোর্ড মুছি না, বোর্ড মুছার আগে তোমাদেরকে সলভ করে নেওয়া উচিত। তো 7 দাগের প্রশ্নতে বলেছে 22 ভাগ 9 - 1 + 7 × 2। তো আমরা কি আগে লিখিনি 22 ভাগ 9 - 1 + 7 × 2 +24। তো +24 of 9। তো আমাদের সর্বপ্রথম ব্র্যাকেটের ভিতরে কাজ, তো এইসব দেখে আমার লাভ নেই, আগে ব্র্যাকেটের ভিতরে কাজ করে নাও। তো ব্র্যাকেটের ভিতরে আমার সর্বপ্রথম কাজ কি, গুণের কাজ হবে। তো গুণের 7 না 14, 7 না 7 না 14, আর এদিকে 9 থেকে একবার দিলে 8 আর 14 যদি যোগ করি কত হচ্ছে, 8 আর 14 যদি যোগ করি আমাদের এসে দাঁড়াচ্ছে 22। তো আমাদের 22 ভাগ 22 +24 × 9। তো এটা তো কেটে গেল, এখানে 1 হয়ে গেল প্লাস। তো আমরা এখানে পরীক্ষাতে কি করবো, দেখো আমাদের অত যোগ বিয়োগ গুণ ভাগ করার দরকার নেই। আমরা কি করব, 9কে 4 দিয়ে গুণ করবো, 4 9 36, 36 6, আর এখানে এক যোগ কত হচ্ছে 7। অর্থাৎ অ্যান্সারে দেখবো কত নম্বর অ্যান্সারে লাস্টে 7 আছে। দেখো 1 নম্বর অপশানে লাস্টে 7 আছে না, আমাদের অ্যান্সার এ নম্বর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, যেহেতু এটা আমি তোমাদের শেখানোর জন্য ভিডিও বানাচ্ছি, আমি তোমাদের সলভ করে দিচ্ছি, বুঝলে। কিন্তু পরীক্ষায় কিন্তু আমরা চতুর চালাক হবো। আমাদের ওই পরীক্ষায় বড় বড় খাতা নষ্ট করে আমাদের লাভ নেই। যতটা আমরা বুদ্ধি খাটাতে পারবো ততটা আমরা সামনের দিকে আগাবো পরীক্ষাতে, বুঝলে। তো বোকার মতো খালি বড় বড় অঙ্ক করলে হবে না পরীক্ষাতে, ঠিক আছে। আমি অঙ্ক পাচ্ছি এরকম কিছু করার দরকার নেই, স্মার্টনেস কাজ করবা, ঠিক আছে। তো যাকে আমি সলভ করে দিচ্ছি। তো গুণ করলে 4 9 36 6, হাতের মাত্র 3 9 9 9 18, 18 আর 3 18 3 18 19 20 21। তো অ্যান্সার কত দাঁড়াবে 217। আগের প্রশ্ন দেখো, 8 দাগের প্রশ্ন বলেছে মানব এই স্থান থেকে, এইটা প্রশ্নটা একটু তোমাদের হিসাবে একটু জিডি লেভেল অনুযায়ী একটু হার্ড করেছে জিডি। এই প্রশ্নটা আমাকে, এই প্রশ্ন একটু হার্ড তোমাদের জন্য মনে হলো।
তো মানব এই স্থান থেকে, মানব কি এই স্থান থেকে যাত্রা শুরু করলো বি স্থান পর্যন্ত, এই স্থান থেকে বি স্থান পর্যন্ত যাত্রা শুরু করলো। টাইম এন্ড ডিস্টেন্সের অধ্যায় থেকে যখনই প্রশ্ন দিবে না, তখন তোমরা কিন্তু প্রায় চেষ্টা করবা টাইমের মধ্যে একটু চিত্রটা করে নেবার, এই যে এইভাবে চিত্রটা, তখন অঙ্কটা তোমাদের ভুল হওয়ার চান্সটা খুবই কম থাকবে। আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি, আর জানি না কার কীরকম ভালো লাগে। ঠিক আছে, এখান থেকে এখানে পৌঁছাতে কোথাও 29 ঘন্টা সময় লেগেছে, 29 ঘন্টা সময় লেগেছে। ঠিক আছে, টাইম সময় 29 ঘন্টা পেয়ে গেলাম। তারপরে কি বলেছে, সে 9 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 2/9 অংশ দূরত্ব, 2/9 মানে এই যাত্রাপথটাকে 9 ভাগে ভাগ করেছে। কত? 9 ভাগে ভাগ করেছে, 9 ভাগে ভাগ করেছে, 9 ভাগে ভাগ করে 2/9 মানে এই 2/9 এটুকু হবে, তো 2/9 অংশ কত স্পিডে গেছে, 2/9 অংশ। আমি ডাইরেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো যেহেতু টাইমটা আমাদের গোটাটাই আছে না, টাইমটা যেহেতু গোটাটাই, এখানে 2/9 অংশ, এটাকে 1 2 3 4 5 6 7 8 এখন 9 ভাগে ভাগ করেছে। এই 2 অংশটা নিয়েছে, এই 2টা অংশটা কিছুটা গেছে, আর বাকি অংশটা কিসে গেছে, বাকি অংশটা গেছে, বাকি অংশটা 12 কিলোমিটার পার ঘন্টাতে গেছে। তো কত, 2 এদিকে বাদ দিলে 7/9 অংশ কততে গেছে, এটা ডিস্টেন্স, এটাও ডিস্টেন্স, আর কত গেছে, এটা 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 গেছিল 9 কিলোমিটার পার ঘন্টাতে, আর এটা গেছে 12 কিলোমিটার পার ঘন্টাতে। বুঝতে পারলাম? তো টোটালটা যাত্রা করেছে কিনা, প্রথমে গেছে 9 কিলোমিটার ঘন্টা, তারপর গেছে 12 কিলোমিটার ঘন্টাতে। আমাকে ডিস্টেন্সও দেওয়া আছে, স্পিডও দেওয়া আছে, স্পিডও দেওয়া আছে, টোটাল টাইমটা দিয়ে দিয়েছে। তো আমরা ডিস্টেন্সের অংশ দেওয়া আছে, তো আমরা টোটাল ডিস্টেন্স বের করতে পারবো না, আরামসে বের করতে পারবো। কীভাবে বের করবো দেখে নাও। তো আমাদের হচ্ছে 2D, ডিটা ধরে নিলাম, যেহেতু আমাদের ডিস্টেন্স দেওয়া নেই। অংশ 2D/9, এটা ডিস্টেন্স বাই স্পিড সমান কী পাবো আমরা, টাইম প্লাস আবার সেম টু সেম 7D/9 12, ডিস্টেন্স বাই স্পিড সমান টাইম। তো টাইম যোগ করলে টোটাল টাইম পাবো কত, 29 ঘন্টা। মাথায় ঢুকলো? বুঝতে পারলাম? তারপরে তোমাদের কাজ হবে, এই যে 2D আছে না, এটাকে 9 আছে, এটা 9টাকে যদি উপরে করি তো কী হবে, 1/9 হয়ে যাবে। দেখো তোমাদের জন্য আমি খুব বেশিকে করছি। ঠিক আছে, 7D/9 যদি করি 1/12 হয়ে যাবে, তোমাদের যদি করি 29 হয়ে গেলো এখানে। তো এটাকে সমাধান যদি করি সমাধান করি, বা তোমরা এখানে একটা কাজ করতে পারো, এখানেও 9 আছে, এখানেও 9 আছে, তো তোমরা 19 কমন নিয়ে নিতে পারো, 19 কমন নিয়ে নিতে পারো, 19। এবার তোমাদের হয়তো মনে প্রশ্ন আসে, দাদা কমন নেওয়াটা কি? কমন নেওয়াটা শেখার জন্য তোমাদেরকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করতে হবে, তোমাদেরকে আমি বেসিক ক্লাস করিয়ে দেবো, বুঝলে। 7D/12, বুঝলে। এই যে 19 মানে কমন নেওয়া মানে কি, তোমারও কাছে ফোন আছে, আমারও কাছে ফোন আছে, বুঝতে পারলে? তো আমাদের দুজনের কাছে কমন কী আছে, ফোন। তো আমি ফোনটাকে আমি সাইডে করতে পারি, বলে এদের দুজনের কাছে ফোন আছে বলে বলতে পারি না, তোমারও কাছে ফোন আছে, তোমারও কাছে, মানে এই কথাটা বলতে পারি কি, বলতে পারি, এই কথাটা বলতে পারি, সরি। আবার এই কথাটা বলতে পারি না, তোমাদের দুজনের কাছে ফোন আছে। দেখো কিছুক্ষণ আগে 2বার ফোন কথাটা ইউজ করেছিলাম, এবার কিন্তু আমি 1বার ফোন কথাটা ইউজ করছি। এটাকে বলে হয় কমন নেওয়া। কমন কথাটার মানেই বুঝে যাচ্ছে। ঠিক আছে, সমান 29। তো এটা যদি আমরা ভগ্নাংশের লসাগু করি তো কত আসবে, 12 24 36। যদি লসাগু করি তো 36, এবার 9কে 36 দিয়ে যদি ভাগ করি কত, 4 9 36, 4কে 2 দিয়ে গুণ 4 জন্য 8 8D, এদিকে 12কে যদি ভাগ 3 মানে 36, 3 দিয়ে 3 7 21D, 1/9 তো আছেই। ঠিক আছে, সমান 29। তো অঙ্কটা একটু তোমাদের মনে হচ্ছে যে বড় হচ্ছে, কিন্তু অঙ্কটা একদম পুরো সহজই, কিচ্ছুই নাই অঙ্কতে। তো একটু তোমাদের তো সমাধান করতে হবে না। 29D 29 29 কেটে গেল, কিছু না, মানে 1 তো 1 কিছু না। এবার 9 9 গুণ করলে কত, কোনো যদি গুণ করি তো D সমান কত হবে, 9কে 36 দিয়ে গুণ করলে তোমাদের চলে আসবে 324 কিলোমিটার। আমাদের অ্যান্সার, আমাদের সি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। সরি একটু দেখে নিবা, বোর্ডে মনে কেটে গেল, বুঝলে। তোমরা এই সমাধানটা একটু করে নেবা। তোমাদের অ্যান্সার আছে 8 দাগের সি দাগ। ঠিক আছে, তারপর অ্যান্সার দেখো 9 দাগের।
তারপর 9 দাগের প্রশ্নতে কী বলেছে, একটি ট্রাপিজিয়াম তোমাদের দিয়ে দিয়েছে 2D 3D থেকে ম্যাথ, এতক্ষণ ধরে আমরা পাটিগণিত বীজগণিত থেকে পাচ্ছিলাম, এবার কি দিয়েছে তোমাদের 2D 3D, অর্থাৎ আমাদেরকে 2D 3Dও করতে হবে, বুঝলে। একটি ট্রাপিজিয়াম কেমন হয় দেখো, আমি তোমাদের তো বেশি ডিটেলসে যাবো না, আমি একটু কিছু সহজ পদ্ধতি তোমাদের কিছু তো বলে দিচ্ছি, ঠিক আছে। একটা ট্রাপিজিয়াম কেমন হয়, এমন হয় তো না, সরি একটু আমার ছবি তো তোমাদের মতো তো এত সুন্দর ছবি আঁকতে পারি না, ঠিক না। তো এই দুটো বাহু আলাদা, এটা বাহু আলাদা, এটা বাহু একটা আলাদা, কিন্তু এই দুটো বাহু সমান থাকে, বুঝলে। উচ্চতা কোনটা, উচ্চতা হচ্ছে এই যে উচ্চতা, এটা কি হয়ে উচ্চতা, এটা সমান সমান তোমাদের উচ্চতা এসে দাঁড়াবে, বুঝলে। তো এবার বলছি একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য, সমান্তরাল বলতে কি, সমান্তরাল দুটি বাহুর দৈর্ঘ্য, এই যে এই দুটো বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, এ বি এর বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে, এটার বাহু কত বলেছে, এটা বলেছে 15 বলে দিয়েছে, এটা 16 বলে দিয়েছে, বুঝলে। এবং ক্ষেত্রফল পুরোটা হচ্ছে ক্ষেত্রফল কত দিয়ে দিয়েছে, 961 সেমি স্কোয়ার, এরকম তুমি জানো ক্ষেত্রফলে বর্গের বসে যে বুঝতে পারছো। সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্য কত, সমান্তরাল বাহু দুটি দৈর্ঘ্য কত, এই যে সমান্তরাল বাহু দুটির দূরত্ব কত, সমান্তরাল বাহু দুটি, সে তো যে দৈর্ঘ্য বলেছে, সমান্তরাল বাহু তো দিয়ে দিয়েছে, দৈর্ঘ্য কীভাবে বের করবো, ঠিক না। দূরত্ব বলেছে, এই যে এটা বাহু থেকে এটা বাহু দূরত্ব কত, দূরত্ব মানে কি এটা নাকি, দূরত্ব মানে এটা না, অনেকজন কিন্তু এই দূরত্ব মানে বুঝতে পারবে না, এই দূরত্ব মানে এটা, তো এটা মানে কি এইচ। একটু ভিডিওটা লং হলো, কিন্তু তোমাদেরকে আমি চাই পুরোটা ডিটেলসে বুঝিয়ে দিতে, ঠিক আছে। তো আমাদের এইচ এর মানটা চেয়েছে, উচ্চতা চেয়েছে, তো আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, দেখে নাও। ক্ষেত্রফলের সূত্র জানি, কি জানি, 1/2 হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। তোমরা যদি বলো দাদা এই সূত্রটা আসলো কোথায় থেকে, কীভাবে আসলো, তো আমি তো এই ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ বলে দিতে পারবো না, কারণ আমার কাছে 20টা অঙ্ক অনেক আছে, ঠিক আছে। তোমরা যদি বলো আমি তোমাদের 2D 3D নিয়েও ভিডিও বানিয়ে দেবো, কিন্তু তোমাদের কমেন্ট করতে হবে, তাছাড়া আমি কিছু করতে পারবো না। তো ক্ষেত্রফলের মান কত দিয়েছে, 961, এবং এ 1/2, এ আর বি এর যোগ করে নাও, ডাইরেক্ট কি আর বসাবো, এটা যোগ করে নাও, যোগ করলে কত, 31 হয়ে যাচ্ছে না, 31 ইন্টু এইচ, 31 ইন্টু এইচ। তো দেখো 31 দিয়ে এটা কাটবে, মনে হচ্ছে তো আমার কেটে যাবে, 31 কে 31, 30 থেকে 60, 3 30 90, 3 দিয়ে যদি কাটি 3 1 কে 3, 3 দিয়ে যদি কাটি 3 1 কে 3, 3 3 কে 9, অর্থাৎ 3 দিয়ে কেটে যাচ্ছে, 93 হচ্ছে, 96 থেকে 93 বাদ দিলে 3 3 1 31 দিয়ে কেটে যাচ্ছে, বুঝলে। তো আমার 31 দিয়ে কেটে গেলো, থাকলো কত আমাদের কাছে, এখানে থাকলো 31/1, এখানে থাকলো h/2। তো এবার কোনো এইচের মান যদি বের করি তো কী হবে, গুণাগুণি গুণ করলে 62। তো আমাদের অ্যান্সার হচ্ছে 62 সেমি। আমাদের অ্যান্সার 2 নম্বর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরটা দেখুন 10 দাগের অঙ্ক, 10 দাগের বলেছে অমিত একজন কারিগরি হিসেবে বিনীতের চেয়ে 3 গুণ দক্ষ, বিনীতের চেয়ে বেশি দক্ষ, অমিত আর একটা বিনীত, বুঝলা। বিনীতের থেকে 3 গুণ বেশি দক্ষ মানে কি, ওই কাজ কম দিনে করবে, বুঝলা। অমিত বিনীতের থেকে 3 দিন কর্মক্ষমতা বেশি, মানে এই কোনো কাজ এটা দক্ষ হলো না, অমিত বিনীতের থেকে 3 গুণ বেশি কর্মক্ষমতা, তাই বিনীত 3, এখানে 1, বুঝতে পারলাম। মানে এই কোনো কাজ যদি বিনীত যদি কোনো কাজ 3 দিনে সলভ করে, অমিত সেই কাজটা 1 দিনে সলভ করবে, মানে ওর থেকে 3 গুণ কর্মক্ষমতা, বুঝতে পারলে। তারপর কি বলেছে, এখানে বলেছে তাই বিনীতের চেয়ে অমিত 32 দিন কম সময় একটি কাজ সলভ করে, বিনীতের চেয়ে অমিত 32 দিনে কম কাজ সলভ করে, 2 ইউনিট সমান 32, 1 ইউনিট সমান 16, 1 ইউনিট সমান যদি 16 হয় তো এটা কত হবে 16, এটা 16 মধ্যে 48 দিনে সলভ করছে, এই 16 দিনে সলভ করছে, ঠিক না। তো এ একটা কাজ কত দিনে করছে 16 দিনে, বি কত দিনে করছে 48 দিনে করছে, তো টোটাল লস হবে কত 48 দিনে, তো এর কাজ কর্মক্ষমতা এটা তো জানি, তারা বলেছে তারা 4 ইউনিট, একত্রে একদিনে কত করছে 4 ইউনিট, 48 ডিভাইডেড বাই 4, 4 দিয়ে কাটলে 4 কে 4, 4 8, 12 দিনে সলভ, তারা একত্রে কাজটি 12 দিনে
সলভ করবে। তারপর 11 দাগের প্রশ্নটা দেখো, 5টি ধারাবাহিক সংখ্যার গড় 19 হলে বৃহত্তম সংখ্যাটি কত? আমরা গড় অধ্যায় তো করেছি না, হ্যাঁ? তো ধারাবাহিক বা ক্রমিক সংখ্যার গড় যদি দেওয়া থাকে তো আমরা তো সব সময় জানি কি গড় কোথায় থাকে, মাঝখানে। গড় কোথায় থাকে? মাঝখানে। এর আগে দুটো সংখ্যা ধরে নাও কত, এর আগে দুটো সংখ্যা হয়, এটা 18, এটা 17, এরপরে দুটো সংখ্যা হবে 19, 20, 21। তো এখানে কি বলেছে? বৃহত্তম সংখ্যাটা কত? বৃহত্তম সংখ্যাটা 21। আমাদের 3 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে 12 ধরের কোশ্চেনটা দেখো, একটি জামার মুদ্রিত মূল্য 1200 টাকা। আমাদের এমআরপি কত আছে? এমআরপি দিয়ে দিয়েছে 1200 টাকা। এমআরপি কত? 1200 টাকা। এবং বিক্রির সময়, বিক্রয় সময় 15% ডিসকাউন্ট কত আছে? 15% ডিসকাউন্ট, 15% ডিসকাউন্ট। এসব অঙ্ক করার দরকারই নেই, খুবই সিম্পল অঙ্ক, আমরা ফ্র্যাকশনেও করতে পারি। আর তো এই বিক্রয় মূল্য বের করার নিয়ম তো জানি কি, 15% ডিসকাউন্ট মানে কি কত আসবে এখানে? 85/100, 0 যদি কেটে দিই তো 85 দিয়ে যদি আমরা গুণ করি কত আসবে? 1020 অ্যান্সার। আমাদের 1020 অ্যান্সার। দেখো তোমরা যদি মনে করো যে এসব অঙ্ক খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, এসব অঙ্ক খুবই সহজ, খুবই সহজ। তোমাদের জিডিতে খুবই সহজ অঙ্কগুলো দেয়। আর যদি কারো বুঝতে অসুবিধা হয় তো টেনশন নাই, কমেন্ট করো, নিশ্চয়ই আমি তোমাদেরকে অধ্যায়ভিত্তিক ক্লাস দেবো। তারপর 13 দাগের প্রশ্ন, একটি অর্থরাশি থেকে প্রাপ্ত সরল সুদের পরিমাণ অর্থরাশির এত অংশ। হ্যাঁ, আবার সেম প্রশ্ন, 81/100। আমরা কি জানি? নিচেরটা আসল, সবসময় জানি আমরা এসব। নিচেরটা আসল, উপরেটা কি হয়? সুদ হয়। এসব আমরা সবসময় জানি, জানি না? তো বিনীত করার সময় তাদের কি বলেছে? তাদের বছর এবং বার্ষিক সুদের হার। অর্থাৎ আমরা কি জানি? এই সূত্র অনুযায়ী তো PTR/100 না, PTR/100 সমান সমান আয় না, সমান সমান আয়। তো P সমান আমাদেরকে দিয়ে দিয়েছে, P সমান 100 দিয়ে দিয়েছে, বুঝলে? আর T আমাদের কি বলছে? সময় এবং সুদের হার দুটাই সমান। তো সময় এবং সুদের হার দুটাই সমান। তো সময় T ধরলাম, ওটাও T তোমরা বুঝতে পারছো কিনা এভাবে যদি প্লাস, তোমরা মনে ভাববো প্লাস, আবার একটা T দিয়ে দিলাম, যেহেতু দুটো সমান বলেছে বলে দুটোকে একটি দিয়ে দিলাম, ঠিক আছে? নিচে কেটে 100, আয় সমান সমান কত? 81, কিছু না 100 তো কেটে যাবে, এটা কি হবে? T স্কোয়ার, T স্কোয়ার সমান সমান 81। T এর মান যদি রাখি কত হবে? 9। আমাদের অ্যান্সার কত হবে? এ নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, 9। আমাদের 9 বছর। বুঝতে পারলে? সব অঙ্ক খুবই সহজ, ঠিক আছে? সব অঙ্ক মুখে মুখে তোমাদের পরীক্ষায় করতে হবে, এইসব করার কোনো দরকারই নেই। তবুও আমি তোমাদের যদি সলভ করে দেখাচ্ছি, তোমাদের আমি করে দিলাম, ঠিক আছে? ঠিক আছে, তারপরে প্রশ্ন দেখো, একজন ব্যক্তি 1 টাকায় 15টি আম কেনেন। আমি তোমাদেরকে যখন আমি যখন তোমাদেরকে প্রফিট লস অধ্যায়টা করাচ্ছিলাম তখন তোমাদের আমি বারবার বলেছিলাম যে এই টাইপের এই টাকা আর বস্তুওয়ালা অঙ্ক যখনই থাকবে তোমরা কি করবা? একটা বস্তুর দাম বের করবা। তো কি বলে যে 1 টাকায় কত পাচ্ছে? 15টি আপেল পাচ্ছে। তো একটা আপেলের দাম কত হচ্ছে? 1/15 টাকা না? একটা আপেলের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য বের করবো, আমরা নিজে নিজে সম্পূর্ণ বেরিয়ে যাবে। তো একটা আপেলের দাম কত? 1/15। তো একটা আপেল যদি আমি বিক্রি করি কত পার্সেন্ট লাভ হচ্ছে? আমার 25% লাভ, ক্ষতি হচ্ছে, 25% যদি ক্ষতি হয়, 25% ক্ষতি হলে কত? উপরে 75/100, অর্থাৎ 3/4 নাকি? 3 দিয়ে যদি কাটি 3 পাচ্ছে 15, অর্থাৎ যাচ্ছে কত? 1/4 পাচ্ছে 20। তো আমরা টাকায় কোটা আপেল বিক্রি করব? টাকায় কোটা আপেল যদি বিক্রি করি তবে আমাদের 25% ক্ষতি হবে। বুঝতে পারলাম? তারপরে স্যার করো 15 দাগেরটা করো দেখি। 100 ইন্টু কত দিয়েছে? এটা লিখতে হবে, 100 ইন্টু 10 মাইনাস 100 প্লাস 3000 ভাগ 1 ইন্টু 100। তোমাদের অঙ্ক এত সহজ দিচ্ছে, তোমাদের জিডিতে এত সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন।
তো আমাদের কাজ কি ব্র্যাকেটের ভিতরে কাজ করলে এটা এটা চলে আসবে তোমাদের 1000 ভাগ কত 3000 তো আছেই না, 3টা শূন্য কেটে গেলো, থাকলো কত 3 থাকলো না, 3 এর কি আছে প্লাস, আর এখানে কত আছে 1000 না, 1000 মাইনাস 100, তো 1000 থেকে 100 বাদ দিলে কত 900, 900 প্লাস 3, তো অ্যান্সার কত আসবে 903। দেখো আমি কিন্তু পুরো শর্ট নিয়মে করলাম, তোমরা এটা ভাবো না আবার যে কীভাবে কী করছে দাদা, 2-3টা লাইন কিন্তু আমি জাম্প করলাম, তোমরা এটা বুঝে নিবে, খুব সহজ আছে, কী আর তোমাদের বুঝাবো, যারা অঙ্কের শুধুমাত্র যোগ বিয়োগ বুঝতে পারছো তারা এই অঙ্কটা বুঝতে পারবে, ঠিক আছে। আমি কিন্তু ফুল ডিটেলসে করলাম না, আমি এছাড়া শর্টকাটে করে দিলাম, ঠিক আছে। ঠিক আছে, 4 নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে করো 16 দাগের প্রশ্নটা। 16 দাগের প্রশ্নতে বলেছে 8500 ভাগ 5, 8500, আবার দেখো সিম্পলিফিকেশন ওদের থেকে কতটা অঙ্ক দিচ্ছে তোমাদেরকে, প্রায় আমরা 4টা অঙ্ক পেয়ে গেলাম। প্রায় আমরা 4টা অঙ্ক পেয়ে গেলাম। তো আমাদের কাজ কি আগে, আমাদের কাজ আগে ভাগের না, তো এটাকে কাটবো 5 × 1700, কত আসছে এখানে 1700 প্লাস এটাকে যদি 24, এটা গুণ তো করতে হবে, কিছু করার নেই, 424 4, 424 4 হাতে মাত্র 2, 6 9 12, 12 2 কত 14, 144 মাইনাস, যদি 3 3 2 6, 3 2 6, 3 1 3, তো এই দুটো যোগ করে এটা বিয়োগ, তো 4 থেকে 6 বাদ যাবে না, 4 থেকে যদি 6 বাদ না, আমি ডায়মন্ড সরাসরি করছি, 4 থেকে 6 বাদ যাবে না, 14 থেকে 6 বাদ দিলে কত আসবে, কত দাঁড়াবে 8 দাঁড়াবে, ঠিক আছে। তো হাতে দিয়ে দিলাম কত 3 হয়ে যাবে, এখানে 13 থেকে 6 বাদ দিলে কত দাঁড়াবে, 13 থেকে 6 বাদ দিলে 7 দাঁড়াবে, হাতে দিয়ে দিলাম কত হবে এখানে 6, 6 আর 1 7, 7 থেকে 3 বাদ দিলে কত, 7 থেকে 3 বাদ যদি দাঁড়ায় তো 4, ঠিক আছে। তো একটা বসে গেলো 1478 অ্যান্সার, আমাদের কত অ্যান্সার 1478, আমাদের 16 দাগের বি নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো আমরা কিন্তু এখানে ডাইরেক্ট যোগ বিয়োগ করলাম, তোমরা কেউ কনফিউজ হবে না কিন্তু, ডাইরেক্ট যোগ বিয়োগ এটা আমাদের চাকরির পরীক্ষার কোশ্চেন, বুঝলে, আমাদেরকে খুব কিছু জিনিস সহজ শিখতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ, তোমাদের যদি এইসবের সমস্যা থাকে তুমি নিশ্চয়ই কমেন্ট করো, আমি তোমাদের যোগ কীভাবে সহজে করতে হয়, গুণ কীভাবে সহজে করতে হয় সবগুলো শেখাবো। আমি যেখানে ক্লাস করাচ্ছি না, এটা আমাদের একটা কোচিং সেন্টার, ঠিক আছে। তোমরা টেনশন করো না, আমি তোমাদের জন্য সম্পূর্ণ ভিডিও দেবো, খালি কমেন্ট করলেই তোমাদের ভিডিও দেবো, ঠিক আছে। তারপর 17 দাগের প্রশ্ন দেখো কি বলেছে, 17 দাগের প্রশ্ন বলেছে কি, দুই ভাইয়ের বয়স অনুপাত কত 11:13, 11:, দুই ভাইয়ের বর্তমান প্রেজেন্ট, এটা কি বর্তমান নাকি, বর্তমান বয়স অনুপাত 11:13, 6 বছর আগে, মানে 6 বছর ল্যাপস, 6 বছর আগে তাদের অনুপাত কত ছিল 4:5, 4:5, 5 বছর পর তাদের বয়স, 5 বছর পর তাদের অনুপাত কত হবে। তো আমাদের আগে অনুপাত, বর্তমান বয়স আমাদেরকে জানতে হবে, যদি বর্তমান বয়স আমরা না জানি তো 5 বছর পর আমরা বয়স কীভাবে বের করবো। তো আমাদের বর্তমান বয়স জানার জন্য কী করতে হবে, আমাদের কী বলি 6 বছর আগে অনুপাত ছিল, 6 বছর বর্তমান বয়সে তো ছিল, মানে একজনের বর্তমান বয়স 11 বছর, 6 বছর আগে কত 4 বছর, তো 11 থেকে 4 বাদ দেওয়া কত হচ্ছে, 11 থেকে 4 বাদ দিলে আমাদের দাঁড়াচ্ছে তো প্রায় 7, প্রায় দাঁড়াচ্ছে 7, কিন্তু আমাদের এখানে 7, এখানেও কি 7 আসছে, যেহেতু দুজনেরই তো 6 বছর করে কমবে না, তো এখানেও 7 হওয়া উচিত। 13 থেকে 5 বাদ দিলে কত আসছে দাঁড়াও তো, 13 থেকে 5 বাদ যদি দিই তো কত হচ্ছে 5, 13 থেকে যদি 5 বাদ দিই তো দাঁড়াচ্ছে 7, 7 তো দাঁড়াবে না, 7 আর 9 দাঁড়াচ্ছে, দুজনের একই আসছে না, এখানে কত আসছে 7, এখানে কত 9, তো আমাদের দুজনেরই তো 6 বছর করে কমেছে, তো আমাদের এখানে 7 বছর 9 বছর এভাবে হয় নাকি, হবে না। তো এটার জন্য আমাদেরকে কী করতে হবে, এটার জন্য আমাদেরকে এদের দুজনের গ্যাপ ধরতে হবে, মানে এদের দুজনের গ্যাপ কত 2, 1কে গুণ করবো, 1কে 11 দিয়ে গুণ করলে 11, 1কে 13 দিয়ে গুণ করলে 13, 2কে 4 দিয়ে গুণ 4 দুনা 8, 2কে 5 দিয়ে গুণ করলে 5 5 5 দুনা 10। এবার দেখো কমিয়ে দেখো কত বলছে 3 কমছে, এখানেও 3 কমছে, অর্থাৎ এদের এখানে অনুপাতে কত কমছে 3, আর আমাদের কোশ্চেনে কত কমেছে 6 বছর, অর্থাৎ 3 সমান আমি লিখতে পারি 6 বছর, 3 সমান আমরা লিখতে পারি 6 বছর। তো 1 ইউনিট সমান কত হবে 3 বছর, 1 ইউনিট সমান যদি 6 বছর 3 ইউনিট হয় 3 বছর হয়, 2 বছর, সেই তো বলছি 3কে 2 6 দিয়ে কাটলে কত 2 হচ্ছে না,
এক সমান সমান হবে 2 বছর। 2 বছর যদি হয় তো 2 কে 11 দিয়ে গুণ করলে কত? 11 দুনা, বর্তমান বয়স 22, আর এদিকে বর্তমান বয়স 26 বছর। বর্তমান বয়স 22, বর্তমান বয়স 26। তারপরে যে 5 বছর পর বলেছে, নিশ্চয়ই আমরা 5 দিয়ে যোগ করে নিব। 27, এখানে 31। আমাদের এ নম্বর অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পারলে? বুঝতে না পারলে কমেন্ট করো নিশ্চয়ই। তারপর 800 দাগের প্রশ্ন দেখো। 800 দাগের প্রশ্নটা কি বলেছে? 800 দাগের প্রশ্নটা তোমাদেরকে সিআই থেকে দিয়েছে, চক্রবুদ্ধি। সিআইয়ের নাম শুনি তো মনে হয় তোমাদের গায়ে জোর চলে আসো মনে নাকি? সিআইয়ের মতো সোজা অধ্যায়, যেমন যেমন তোমাদের সরল সুদ অধ্যায়টা সোজা না, তেমন তোমাদের সিআই অধ্যায়টাই খুবই সোজা। খুব যদি তোমাদের ভাই লাগে তোমরা বলবা, আমি তোমাদের পুরো সুবিধা স্যারের বইয়ের পুরো সমাধান করে তোমাদেরকে আমি দিয়ে দেবো, তোমরা নিশ্চয়ই খুব ভালো লাগবে। ঠিক আছে, তো যাকে প্রশ্ন তো যাওয়া যাক। বেশি না, এমনি অনেক টাইম হয়ে গেছে, অনেক বড় ভিডিও হয়ে গেছে। তো 800 দাগের প্রশ্ন দেখো কি বলেছে। তোমার এখানে আসলটা কত? আসলটা সবসময় মনে রাখবা, সুদের হার বের করার নিয়ম, প্রথমে আসলটা বসতে হবে। 6টা শূন্য, 1 2 3 4 5 6টা শূন্য। তারপর কি বলেছে? 2 বছর, যেহেতু 2 বছর বলেছে ঠিক আছে। এবং সরল সুদের পার্থক্য, এটা যখন এই টাইপের সরল সুদের পার্থক্য কত দিয়ে দিয়েছে, কত 2401 দিল, ওটা উপরে বসে যাবে আর নিচে আসলটা বসে যাবে। যেহেতু আমাদের স্কোয়ার বলেছে 2, রুট হবে, যদি কিউব বলতো তো এখানে ঘন হয়ে যেত। ঠিক আছে, বুঝতে পারলাম। আমাদের যেহেতু স্কোয়ার বলেছে তো আমরা রুট দিয়ে দিলাম। তো আমাদের দাঁড়াবে কত? 3টা শূন্য কমন আসবে। 3টা শূন্য কোন 24, এটা কার স্কোয়ার? 409 এর স্কোয়ার। আমি তোমাদের বলেছিলাম না স্কোয়ার মুখস্থ করতে হবে না, শর্ট নিয়ম জানতে হবে। তো আমরা কীভাবে করলাম দেখে নাও। একটা কার কি 9 বা 1-এর পিছনে বসতে পারে, আর এটা 4-এর স্কোয়ার, 4 বসে গেল। বুঝতে পারলে? এটা 49-এর স্কোয়ার। তো 10,000 টাকায় 49 টাকা সুদ যদি হয় তো সুদের হার করতে হবে, তো গুণিত 100, 2 শূন্য করে গেলে অ্যান্সার কী হবে? 4.9%। আমাদের অ্যান্সার 4.9% অ্যান্সার। এত টাকা সুদের হার ছিল চক্রবৃদ্ধি। ঠিক আছে, ঠিক আছে। তারপরে 19 দাগের প্রশ্নটা দেখো কি বলেছে। আমাদের আর তো সময় নেই। 19 দাগের প্রশ্নটা দেখো, অনেক সময় চলে গেল। 19 দাগে, এক ব্যক্তি 1792 টাকা একটি কফি কাপ বিক্রি করে, কত টাকা বিক্রি করছে? এসপি কত দিয়ে 1700, আমি করে দিচ্ছি ইঙ্গোটা। ঠিক আছে, তোমরা একটু পড়বা ডিটেলসে। এত টাকায় কফি কাপটা বিক্রি করছে, আমাদের 12% লাভ হচ্ছে। তো আমাদের সিপি বের করতে গেলে কী করতে হবে? সিপি বের করতে হবে নিশ্চয়ই। যেহেতু এটা বিক্রয় মূল্য দিয়েছে আর কি দিয়েছে, 12% লাভ বলেছে, তো আমাদের কি নিশ্চয়ই ক্রয় মূল্য বের করতে হবে। তো 12 উপরে কি 100 বসবে আর নিচে 12% লাভ, মানে 112। 2 দিয়ে যদি কাটি কত হবে? 56। এটা 2 দিয়ে যদি কাটি 8 দুনা 16, 1 19, 9 দুনা 18, 1 12, 6 দুনা 12। আবার 2 দিয়ে যদি কাটি তো 28। আবার 2 দিয়ে যদি কাটি কত? 4 দুনা 8, 4 দুনা 8, 16, 8 দুনা 16, 14 দিয়ে 14 দুনা 28, 14 দুনা 28, 3 14 42, 14 দুনা 28, 2 দিয়ে কাটলে কত? 16। তোমরা কাটাকাটি একটু দেখে নিবা। 16 আমি কিন্তু কাটলাম, দেখো বুঝতে পারছো কিনা দেখো। আমি কিন্তু কাটলাম। আমাদের সিপি কত এসে দাঁড়ালো? সিপি এসে দাঁড়ালো 1600 টাকা। এবার কি বলছে? তিনি যদি তা 1472 টাকাতে বিক্রি করেন, তাহলে তার ক্ষতি শোধ করা কত? ক্ষতি আগে বলে দিয়েছে, ক্ষতি তো ক্ষতি তো তুমি 1600 টাকায় কিনেছো, বিক্রি কত টাকায় করেছো? 1472 টাকায়। তোমার লাভ বা ক্ষতি কত হবে? 10 থেকে 2 বাদ দিলে 8, হাতে দিলাম 9, 9 থেকে 7 বাদ দিলে 2, এক দিলাম 5 থেকে 4 বাদ দিলে 128 টাকা তোমার ক্ষতি হচ্ছে না? 128 টাকা তোমার ক্ষতি, 128টা নিচে উপরে বসবে আর নিচে কত? পুরো মূল্য। আমরা জানি ক্ষতির হার বের করার নিয়ম বা লাভের হার বের করার নিয়ম আমরা জানি। নিচে কি বসে? সিপি, আর উপরে লাভ বা ক্ষতি। নিচে বসে গেলো 1600। আমি জানি এত দূর পর্যন্ত কেউ ভিডিও দেখবে না, তবুও আমার যেহেতু কর্তব্য ভিডিও বানাচ্ছি, যেহেতু দূর অবধি ভিডিও দেখেছো তার নিশ্চয়ই এসএসজিডির প্রতি প্রচুর জোশ আছে। কংগ্রাচুলেশন যে এত দূর পর্যন্ত ভিডিও দেখছো, মানে ভেবে নাও ওর মধ্যে এসএসজিডিতে পরীক্ষায় পাস করার মতো ক্ষমতা এবং জোশ দুটোই আছে। এই যে কম্পিটিশন লাইনের পরীক্ষা, কি থেকে ট্যালেন্ট, যাদের বুদ্ধি, যারা অঙ্ক ভালো পারে, যারা গ্রামার ভালো পারে, তারাই কি চাকরি পায়? না। এই চাকরিটা কারা পায় জানো? এই চাকরিটা পায় যাদের মধ্যে জোশ আছে, যাদের মধ্যে ক্ষমতা আছে, যারা আর বন্ধু বান্ধবের সঙ্গে বেশিটা মিশছে না, যারা এভারেজ থেকে উপরে চলে গেছে, যারা নিজেকে মনে ভাবছে না আমাকে চাকরি নিতেই হবে, তারাই একমাত্র আমার এই 19 দাগের অঙ্কর কাছাকাছি এসেছে।
তো তাদের জন্য অনেক অনেক কংগ্রেচুলেশন। তারা ভালো মতো পড়ো এবং কি এবার 2025-এর যে রিক্রুটমেন্টটা হবে সেই রিক্রুটমেন্টে যাতে তোমাদেরকে 125, 120, 100-র উপরে যাতে তোমাদের নাম্বারটা থাকে, বুঝলে? যে করে হোক তোমাদেরকে এবার চাকরিটা নিতেই হবে, বুঝলে? ঠিক আছে, এটা 0 যদি কেটে দেয় তো এবার কাটাকাটি যদি করি তো কত করে? 16 দিয়ে কাটলে 100, 8 128। তো আমাদের অ্যান্সার কত হবে? 8%। আমাদের 8% ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে দেখো 20 দাগের অ্যান্সারটা দেখো, 20 দাগের প্রশ্নটা দেখো। 20 দাগের প্রশ্নটা করার দরকার আছে কি? 20 দাগের প্রশ্নটাই করার দরকার আছে? তোমরা তো নিজেই পারবে পুরো প্রশ্নটা। এখানে জি এর মান কত দিয়েছে? 3। তো আমাদের কি বলেছে? জি ইজ ইকুয়াল টু জি প্লাস এইচ। এটা প্রশ্ন কেন এত সহজ দিয়েছে জানো তোমাদের পরীক্ষাতে? তোমাদের এত সহজ প্রশ্ন লাস্টে কেন দিয়েছে? তোমাদের সহজ সহজ প্রশ্নগুলো লাস্টে কেন দিচ্ছে বলো তো? তোমাদের ধৈর্যের পরীক্ষা। প্রথম পরীক্ষায় প্রশ্ন করলে কিনা যদি ভারী মনে হয় তোমরা কী করো? অঙ্ক ছেড়ে হাওয়া হয়ে যাবে বা অঙ্ককে গুরুত্ব দিবা না। তোমাদের পরীক্ষা দেওয়ার কিছু কিছু রুলস আছে, নিয়ম আছে। তোমাদের পরীক্ষা দেওয়ার সময় তোমাদের মেন্টালিটি ঠিক রাখতে হবে। যেটা অঙ্ক হচ্ছে না 1 মিনিটের মধ্যে বা 30 সেকেন্ডের মধ্যে, সেই অঙ্কটাকে স্কিপ করে বেরাও, সামনের দিকে যাও। সামনের দিকে পৌঁছে যত দূর অবধি লাস্ট পর্যন্ত যায় অত লাস্ট পর্যন্ত যাও। তারপর লাস্ট থেকে তুমি ঘুরে যেসব অঙ্ক তোমার হবে না তারপর তুমি সেসব অঙ্কর দিকে ফোকাস করো। তখন সেইটাই হলো অরিজিনাল পরীক্ষা দেওয়া। এইভাবেই তোমার স্কোর বাড়বে। তুমি নাহলে একদিন নিজে বাড়িতে মক টেস্ট দিবা, মক টেস্ট দিয়ে তুমি নিজেকে যাচাই করবা। ঠিক আছে, জি এর মান কত? জি এর মান আসছে 3 বলে দিয়েছে। এই যে প্রথমে বলে দিয়েছে জি এর মান 3, আর জি এর মান 3 প্লাস এইচ এর মান কত দিয়েছে? এইচ এর মান 7। 3:10 আমাদের অ্যান্সার। আমাদের এন অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। তোমাদের যদি আমার এই পরিশ্রম করে ভিডিও বানানো খুব যদি ভালো লেগে থাকে তোমরা নিশ্চয়ই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো নেক্সট ভিডিওর জন্য, বুঝলে? তোমাদের যদি সাপোর্ট পাই তাহলে আমি নিশ্চয়ই সম্পূর্ণ শিফটের প্রশ্ন সলিউশন করে আমি তোমাদেরকে দিতে পারি। ঠিক আছে, ওকে।